Dear freshers, welcome to you all in Milestone College campus. I, Moshumi Dasgupta, Assistant Professor, Department of Chemistry of Milestone College. We have the best dreamer, Colonel Nur Nabi Sir, retired, who inspires all of you to gain the goal of life. A group of well-trained teachers will give you guideline as your guardian. Of course, all of you will be a very successful man in the world. শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি শাম্মী আক্তার, প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমি তোমাদেরকে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের কিছু গুরুত্বপূর্ণ টপিকস পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে ইলেকট্রন বিন্যাস এবং কোয়ান্টাম সংখ্যার লেকচার দেখেছ। আজকে আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসের কিছু নিয়মনীতি পড়াবো। আর এই টপিকসগুলি খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তাহলে চলো শুরু করা যাক। এখন আমি পলির বর্জন নীতি সম্পর্কে আলোচনা করব। পলির বর্জন নীতি পড়ানোর আগে তোমাদেরকে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হবে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2। আমরা যদি হিলিয়ামের দুইটি ইলেকট্রনকে E1 এবং E2 দ্বারা প্রকাশ করি এবং দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখি, এখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, m হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর s হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমি তোমাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য লিখি l সমান 0 1 2 3, s p ডি এফ। এল এর মান 0 হলে সেটা এস উপস্তর, এল এর মান 1 হলে সেটা পি উপস্তর, এল এর মান 2 হলে সেটা ডি উপস্তর এবং এল এর মান 3 হলে সেটা এফ উপস্তর হবে। এখানে E1 ইলেকট্রনটি প্রথম কক্ষপথে প্রবেশ করে বলে এখানে এন এর ভ্যালু 1। আবার ইলেকট্রনটি এস উপস্তরে প্রবেশ করে, সেজন্য এখানে এল এর ভ্যালু 0। এল এর ভ্যালু 0 হওয়ার জন্য এম এর ভ্যালুটা অবশ্যই 0 হবে। যেহেতু ইলেকট্রনটি প্রথম অরবিটালে প্রবেশ করে, সেহেতু ইলেকট্রনটি অবশ্যই নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তখন একে +12 দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর ভ্যালু 1, l এর ভ্যালু 0, m এর ভ্যালু 0। যেহেতু প্রথম ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, সেহেতু দ্বিতীয় ইলেকট্রনটি অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এবং এর জন্য এর স্পিনটা হবে -12। তোমরা যদি এখন E1 এবং E2 এই দুইটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান পর্যবেক্ষণ করো, তাহলে দেখতে পাবে যে এক্ষেত্রে প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হলেও স্পিন কোয়ান্টাম সংখ্যার মান পরস্পর বিপরীত। এখানে প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হলেও স্পিন কোয়ান্টাম সংখ্যার মান পরস্পর বিপরীত। তাই E1 এবং E2 এই ইলেকট্রন দুইটি একই অরবিটালে অবস্থান করতে পারে, অর্থাৎ 1s অরবিটালে অবস্থান করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কখন এবং কোন ইলেকট্রন একটি অরবিটালে প্রবেশ করতে পারবে না। তার মানে অরবিটাল দ্বারা সে বর্জিত হবে। এটা বোঝানোর জন্য তোমাদেরকে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু জানতে হবে। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস
আমি তোমাদেরকে যদি দেখাই 1s2 2s1 এবং এর তিনটা ইলেকট্রনকে আমি যদি E1 E2 এবং E3 দ্বারা প্রকাশ করি আর এর জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান আমি তোমাদেরকে দেখাই। এখানে প্রথম ইলেকট্রনটি প্রথম কক্ষপথে ঢুকেছে, এর জন্য n এর মান 1। s উপস্তরে প্রবেশ করেছে প্রথম ইলেকট্রনটি, এর জন্য l এর মান 0। l এর মান 0 হলে m এর মান অবশ্যই 0 এবং ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এর জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +12। দ্বিতীয় ইলেকট্রনের জন্য E2, এখানে n এর মান, এটা প্রথম কক্ষপথে ঢোকে সেজন্য n এর মান 1। s উপস্তরে প্রবেশ করেছে সেজন্য l এর মান 0। l এর মান 0 হলে m এর মান 0 এবং দ্বিতীয় ইলেকট্রনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে সেজন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান -12। এখন আমরা যদি তৃতীয় ইলেকট্রনটাকেও 1s অরবিটালে প্রবেশ করাতে চাই তাহলে এর জন্য মানগুলি হবে 1 0 0 +12। এখন দেখা যায় E1 এবং E3 উভয় ক্ষেত্রেই চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হয়ে যায়, তাই E3 ইলেকট্রনটি 1s অরবিটাল দ্বারা বর্জিত হবে। বাস্তবিক পক্ষে E3 ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান হবে, যেহেতু E3 ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে সেজন্য এখানে n এর মান 2 হবে, 2 0 0 +12। অর্থাৎ E3 ইলেকট্রনটি 2s অরবিটালে প্রবেশ করলে E3 এর চারটি কোয়ান্টাম সংখ্যার মান E1 এবং E2 থেকে ভিন্ন হয়। তাহলে পলির বর্জন নীতি আমরা এভাবে লিখতে পারি। একই পরমাণুতে দুটি ইলেকট্রনের জন্য তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও স্পিন কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। এখন আমি তোমাদেরকে আফবাউ নীতি পড়াবো। আফবাউ হচ্ছে জার্মান শব্দ, এর ইংলিশে হচ্ছে বিল্ডিং আপ, মানে স্টেপ বাই স্টেপ উপরে ওঠা। আফবাউ নীতিটা বোঝার জন্য তোমাদেরকে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দিয়ে ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি। শিক্ষার্থীরা, এখানে আমরা 3D 0 দিয়েছি। এখানে যেহেতু আমরা আফবাউ নীতিটা দেখাবো সেজন্য আমাদের 3D 0 দিয়েছি। এখানে সংশ্লিষ্ট অরবিটাল হচ্ছে 3D এবং 4s। এখন আমরা 3D এবং 4s অরবিটালের শক্তি গণনা করব। অরবিটালের শক্তি গণনা করা হয় n + l এর মাধ্যমে। n + l এর মাধ্যমে
অরবিটালের শক্তি গণনা করা হয়। এখানে যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা 3Dতে না যেয়ে 4s অরবিটালে যায়, সেই জন্য আমরা 3D এবং 4s এর জন্য n+l এর মানটা দেখাবো। 3D 4s n l। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখানে 3Dর জন্য একটু খেয়াল করো, এখানে বাম পাশের ডিজিট যেটা থাকবে সেটা হবে n এর মান, আর d এর জন্য তার মানে এখানে n এর মান হচ্ছে 3, আর d এর জন্য একটু খেয়াল করো l সমান 0 1 2 3। এটা তোমরা আগেই জেনেছো। l এর মান 0 হলে s উপস্তর, 1 হলে p উপস্তর, 2 হলে d উপস্তর এবং 3 হলে f উপস্তর হবে। তাহলে এখানে d এর মানটা হবে 2। তাহলে এখানে n+l এর মান দাঁড়াচ্ছে 5। এখানে n+l 5। একইভাবে 4s এর জন্য এখানে বাম পাশে 4, তার মানে n এর মান হচ্ছে 4, আর s এর মান 0। l এর মান যদি 0 হয় তাহলে সেটা s উপস্তর হবে, তার মানে এখানে 0। তাহলে n+l এর মান হবে এখানে 4। এখন একটু খেয়াল করো, এখানে 4s এবং 3Dর মধ্যে 4টা হচ্ছে 4s এর মানটা n+l এর মানটা কম এবং 3Dর জন্য n+l এর মানটা বেশি। তাহলে ইলেকট্রনটা যেখানে নিম্ন শক্তি, যেখানে মানটা কম, সেই শক্তি স্তরটা স্থিতিশীল হয় বেশি। 4s এর জন্য n+l এর মান কম, কাজে এটা হচ্ছে খুব বেশি স্থিতিশীল, কাজে ইলেকট্রন প্রথমে 4s অরবিটালে যেতে পছন্দ করবে এবং তারপরে ইলেকট্রনটা 3D অরবিটালে যাবে। কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু 3D অরবিটালে ইলেকট্রন যাওয়ার কথা এবং তারপরে সেটা 4s-এ যাওয়ার কথা। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যায়, পরে সেটা উচ্চ শক্তির অরবিটালে যায়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ইলেকট্রন কেন কম শক্তির অরবিটাল পছন্দ করবে? আমরা তো সবসময় বেশি পছন্দ করি। আসলে শক্তি যত কম হবে তার স্থিতিশীলতা তত বেশি হবে। 4s এর শক্তিটা 3D অরবিটালের চেয়ে কম, এজন্য 4s হচ্ছে বেশি স্থিতিশীল অরবিটাল। এই কারণে লাস্ট ইলেকট্রনটি 4s অরবিটালে প্রবেশ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। এটাকে আমরা যদি হিউম্যান ক্যারেক্টারের সাথে তুলনা করি, তোমাকে যদি বলা হয় তুমি কি দোতলায় উঠে এক প্লেট বিরিয়ানি খেতে পছন্দ করবা নাকি 3 তলায় উঠে এক প্লেট বিরিয়ানি খাবা, তুমি অবশ্যই বলবা আমি দোতলায় উঠে এক প্লেট বিরিয়ানি খাবো। কেননা দোতলায় উঠলে তোমার শক্তিটা কম খরচ হবে, তোমার বডিটা স্থিতিশীল থাকবে। এই কারণে তুমি দোতলাকে প্রেফার করবা, কারণ এটা এনার্জির সাথে রিলেটেড। একইভাবে এখানে যেহেতু 4s অরবিটালের শক্তি কম, কাজে ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন আগে 4s অরবিটালে যাবে। 3D এর জন্য n+l এর মান 3 + 2 = 5। 4p এর জন্য n+l এর মান 4 + 1 = 5। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো উভয় ক্ষেত্রেই n+l এর মানটা সমান। এক্ষেত্রে যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, এখানে 3D এবং 4p এর মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 এর মান কম, সুতরাং 3Dটাই হবে নিম্ন শক্তির অরবিটাল এবং ইলেকট্রন আগে 3Dতে প্রবেশ করবে। তাহলে আফবাউ নীতিটাকে আমরা লিখতে পারি পরমাণুতে
ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। অরবিটালে এভাবে ক্রমান্বয়ে ইলেকট্রন প্রবেশের নিয়মকেই আফবাউ নীতি বলে। এখন আমি তোমাদেরকে হুন্ডের নীতি পড়াবো। হুন্ডের নীতি পড়ানোর আগে তোমাদেরকে একটু অরবিটালগুলো দেখাচ্ছি। এস অরবিটাল একটি, পি অরবিটাল তিনটি, px, py, pz। ডি অরবিটাল পাঁচটি, dxy, dyz, dzx, dx square minus y square, dz square। এফ অরবিটাল 7টি, এবং একে এফ অরবিটালকে F1, F2, F3 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দিয়ে এটা ব্যাখ্যা করছি। 1s2, 2s2, 2p3। এই ইলেকট্রন বিন্যাসকে আমরা যদি আরেকটু সূক্ষ্মভাবে দেখাই, তোমরা জানো পি অরবিটালে 3টি উপস্তর থাকে। এখানে ইলেকট্রনগুলোকে আমরা এভাবে দেখাতে পারি। তাহলে এটা হবে কি 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাইলে ইলেকট্রনগুলোকে এভাবে দিতে পারতাম। যেহেতু প্রথমেই জায়গা আছে, এখানে 2টা, এখানে 1টা দিতে পারতাম। আসলে ইলেকট্রনগুলো এভাবে প্রবেশ করে না। পি উপস্তরে 3টি ভিন্ন অরবিটাল px, py, pz আছে এবং এই 3টাই হচ্ছে সমশক্তিসম্পন্ন অরবিটাল। সমশক্তিসম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলা এভাবে প্রবেশ করে না। এরা সবসময় বিজোড় অবস্থায় প্রবেশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেজন্য এখানে ইলেকট্রনগুলা এভাবে হবে।
অর্থাৎ ইলেকট্রনগুলি প্রথমে একটি একটি করে প্রবেশ করবে, এরপরে যদি আরও বেশি ইলেকট্রন থেকে থাকে তারপরে তারা জোড়াবদ্ধভাবে প্রবেশ করবে। আমি যদি তোমাদেরকে আরেকটি ইলেকট্রন বিন্যাস দেখাই, অক্সিজেন 8, 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। এটাকে যদি আমি বক্স আকারে দেখাই তাহলে তোমরা একটু ক্লিয়ার হবা। পি উপস্তরের 4টা ইলেকট্রনের মধ্যে প্রথমে একটা একটা করে প্রবেশ করবে এবং সর্বশেষ ইলেকট্রন 4th ইলেকট্রনটা px অরবিটালে আসবে। অর্থাৎ পি উপস্তরের সর্বশেষ ইলেকট্রন অর্থাৎ 4th ইলেকট্রনটা px অরবিটালে আবার আসবে। এই ব্যাপারটাকে আমরা একটু হিউম্যান ক্যারেক্টারের সাথে তুলনা করতে পারি। একটা বাস পুরোটাই ফাঁকা, মনে করো 10 জন যাত্রী উঠল, তাহলে এই 10 জন যাত্রী প্রথমে কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা করে সিটে বসে পড়বে। এরা চাইলে কিন্তু 5টা সিটে ডাবলিং করে বসতে পারত, কিন্তু হিউম্যান ক্যারেক্টারের নিয়ম অনুযায়ী তারা একটু রিল্যাক্সে থাকতে চায়, এ কারণেই তারা ফার্স্টেই আলাদা আলাদাভাবে মানে বেজোড় অবস্থায় বসে গিয়েছে। পরবর্তীতে আরও বেশি যাত্রী উঠলে তখন তারা ডাবলিং করবে। ঠিক তেমনিভাবেই ইলেকট্রনগুলি অধিক স্থিতিশীল থাকার জন্য এরা বেজোড় অবস্থায় থাকতে চায়, কারণ বেজোড় অবস্থায় থাকলে ইলেকট্রনগুলা স্থিতিশীলতা বেশি হয়। এক্ষেত্রে প্রত্যেকটি ইলেকট্রনের স্পিন একই দিকে হয়ে থাকে। আশা করি তোমাদেরকে আমি হুন্ডের নীতি বোঝাতে পেরেছি। তাহলে হুন্ডের নীতিটি আমরা কি লিখতে পারি? একটি পরমাণুর সমশক্তিসম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলি সর্বোচ্চ বেজোড় অবস্থায় থাকতে চায় এবং এই বেজোড় ইলেকট্রনগুলির স্পিন হবে একমুখী। শিক্ষার্থী বন্ধুরা, হুন্ডের নিয়মটি সব পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কেননা হুন্ডের নিয়মটি সমশক্তিসম্পন্ন অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাই, হিলিয়াম 2, হিলিয়ামের তো এখানে অরবিটাল আছে একটা, কাজে এখানে 2টা ইলেকট্রনই একই অরবিটালে প্রবেশ করবে। যেহেতু এখানে অরবিটাল একটা, কাজে এটা সমশক্তিসম্পন্ন হওয়ার প্রশ্নই আসে না, অর্থাৎ হুন্ডের নিয়মটি হিলিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা ক্লাসে যদি একজন স্টুডেন্টই থাকে তাহলে তোমার বলার দরকার নাই হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, কেননা ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় এখানে একজন স্টুডেন্টের জন্য এটা প্রযোজ্য না।
এইরকম হিলিয়ামের ক্ষেত্রে এখানে আছে অরবিটাল একটা, কাজে এখানে সমশক্তি কথাটা প্রযোজ্য না এবং হুন্ডের নীতিটাও এক্ষেত্রে প্রযোজ্য হবে না। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।